প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের বাংলা ক্লাসের জেলখানার চিঠি এই গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর এই ক্লাসে হবে। তোমরা ধৈর্য ধরে শোনো। জেলখানার চিঠি এই গল্পের লেখক হলেন সুভাষচন্দ্র বসু। আমি বেশি কথা না বাড়িয়ে আমি কিন্তু প্রশ্ন উত্তরে যাব। এই গল্পটি তোমরা একটু পড়ে নেবে, যেহেতু কারণ আমি পড়লে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, যাই হোক, তোমরা এই গল্পটি কিন্তু খুব সুন্দরভাবে পড়ে নেবে। যাদের বই নেই অবশ্যই এই এই পড়াটি তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমি একটি একটি করে তোমাদের পৃষ্ঠাগুলি দেখিয়ে দিচ্ছি, তারপর প্রশ্ন উত্তরগুলি তোমাদের দেখাবো। ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, এখানে আমি সমস্ত প্রশ্ন উত্তরগুলি দেখাবো, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, এখানে দেখো এই পড়াগুলি তোমরা ভালো করে একটু দেখে নেবে। তোমরা ভিডিও থামিয়ে ক্লাসগুলির পড়াগুলি একটু দেখে নেবে এবং পড়ে নেবে। আর তারপরে আরেকটি তোমাদের টিপস বলে দিই পড়ার সিস্টেমগুলি। তোমরা যখন পড়বে এই গল্পটি কেমনভাবে মানে মানে কিভাবে প্রশ্ন করতে হয় তা কিন্তু তোমাদের একটু বুঝিয়ে বলে দিচ্ছি। যখন পড়বে এই গল্পটির কে কে রয়েছে, ঠিক আছে, কে কে রয়েছে সেইগুলি কিন্তু তোমরা ভালো করে একটু পড়ে নেবে। ঠিক আছে, লেখক কি বলতে চেয়েছেন একটু বুঝবে, একেবারে গল্পের ছলে বুঝবে। তারপরে তোমরা, ঠিক আছে, সারসংক্ষেপগুলি একটু দেখে নেবে। তারপরে আমি একটু সারসংক্ষেপটা দেখাবো, তোমাদের এই পড়াগুলি একটু দেখাচ্ছি, তোমরা দেখো, তোমরা একটু পড়ে নেবে, কারণ আমার অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, প্রশ্ন উত্তরে তাহলে কিন্তু সমস্যা হবে, তাই প্রশ্ন উত্তর যাতে পাও তার জন্য আমি তোমাদের দেখাচ্ছি। যাই হোক, এরপরে আমি তোমাদের কি দেখাবো বলছিলাম, যে জেলখানার এই পড়াটির তোমাদের জেলখানার সংক্ষেপ, গল্পটির সংক্ষেপটি তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, আর ছাড় মানে একটু দেখিয়ে দেবো সম্পূর্ণ, কোনো চিন্তা করার কারণ নেই তোমাদের ক্লাসে। হ্যাঁ, তোমরা খালি মুখস্থ করতে থাকবে। যাই হোক, এই যে সংক্ষিপ্ত জেলখানার চিঠি এই গল্পের এই সারসংক্ষেপ এখান থেকে শুরু করে তোমরা একেবারে পুরো এই শেষ পর্যন্ত আমি দেখাচ্ছি। এই শেষ পর্যন্ত এই পর্যন্ত কিন্তু তোমরা একটু সারসংক্ষেপটা পড়ে দেখে নেবে। ঠিক আছে, আর এই সারসংক্ষেপের পরে কিন্তু আমি দেখাচ্ছি, তোমরা দেখো। সারসংক্ষেপের পরে কিন্তু কিছু অর্থ রয়েছে। ঠিক আছে, অর্থগুলি আমি দেখাই। এখানে দেখো শব্দ ভাণ্ডার, যেটাকে বলি আমরা। এই যে শব্দের অর্থগুলো তোমরা বুঝতে না পারবে, কিন্তু এই শব্দ ভাণ্ডার থেকে এগুলি যেমন ভণ্ডামি শব্দের অর্থ হচ্ছে ভণ্ডের ভাব। হ্যাঁ, আমূল শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। বিশ্লেষণের শব্দের অর্থ হলো ব্যাখ্যা। ঠিক ঠিক এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত তোমরা দেখে নেবে। আমি যাই হোক, আমি মূল বিষয়ে আমি আসি। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো প্রশ্ন উত্তর। ঠিক আছে, প্রশ্ন উত্তর, জেলখানার প্রশ্ন উত্তর সম্পর্কে আমি তোমাদের দেখাবো। এই যে পড়াটি তোমরা দেখতে পাচ্ছ, এই, ঠিক আছে, এটি হচ্ছে জেলখানার এই যে গল্পটি রয়েছে, জেলখানার চিঠি। হ্যাঁ, সুভাষচন্দ্র বসুর লেখা। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি এখানে দেখো। এখান থেকে ঠিক সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন, এখান থেকে এই দুয়ে রাসবিহারী বসুর কাছ থেকে তিনি কোন দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন, সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর যেগুলো ব্যাকরণ সেগুলো আমি খাতায় লিখে দেখাবো। ঠিক আছে, ব্যাকরণগুলি যেগুলি তোমরা বুঝতে পারছো না, যেমন ব্যুৎপত্তি, অর্থ কিভাবে হয়, তারপরে হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য কীভাবে হয়, সেগুলি কিন্তু আমি লাস্টের দিকে দেখাবো। ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখো ক্লাসটি। তা যাই হোক, আমি মূল বিষয়ে প্রশ্ন উত্তরে ফিরে আসি। ঠিক আছে, প্রশ্ন উত্তরে আমি ফিরে আসি, তোমরা দেখো। তাহলে এখানে দেখো, এখানে কি বলছে প্রশ্নটি। এখানে বলছে একের দাগে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন, উত্তরটি এখানে লিখবে। ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটেন সাহেবকে প্রহারের অভিযোগে সুভাষচন্দ্র বসুর প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত করেছিলেন। ব্যাপারটা বুঝতে পারছো তোমরা? আমি একটু ভালো করে বড় করে তোমাদের দেখাচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। ঠিক আছে, তোমরা অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, এখান থেকে ক্লাসগুলি তোমরা ফলো করো, অবশ্যই বুঝতে পারবে। যাই হোক, আমি চটপট তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দুয়ে দাগে কী প্রশ্ন বলছে দেখো। রাসবিহারী বসুর কাছ থেকে তিনি কোন দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন, উত্তর রাসবিহারী বসুর কাছ থেকে তিনি আজাদ হিন্দ ফৌজ এর দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন। দুয়ের এক, অন্যধিক তিনটি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও।
তোমরা চটপট এই দু তিনটি বাক্যে তোমরা উত্তর দেবে। যেমন এখানে দেখো, তোমার পাঠ্যপত্রখানি কে, কোথা থেকে, কাকে লিখেছিলেন। তাহলে এখানে উত্তরটি দেবে, এই পাঠ্যপত্রখানি মহান স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসু মান্দালয় জেল থেকে তার পরম বন্ধু দিলীপ কুমার রায়কে লিখেছিলেন। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছ। তারপরে দেখো দুই, কোন ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন। এখান থেকে তোমরা এটি পড়বে, ইংরেজ শাসিত পরাধীন ভারতের শৃঙ্খল মোচনের ভার লেখক নিজের কাঁধে তুলে নেওয়ার ফলস্বরূপ অকারণে এই সম্পূর্ণ অজ্ঞাত কারণে তার জেলে বন্দি থাকার ব্যাপারটিকে লেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন। তারপর 2-3, বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে, মানে বন্দিদশায়, জেল বন্দিদশায় কীভাবে মানুষের শক্তি সঞ্চারিত হয় তা কিন্তু এখান থেকে দেখো উত্তর। মান্দালয় জেল থেকে দিলীপ কুমার রায়কে লেখা চিঠিতে সুভাষচন্দ্র জানিয়েছেন যে সাধারণত একটা দার্শনিক ভাব বন্দিদশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। ব্যাপারটা বুঝতে পেরেছ। দার্শনিক বলতে কি, দর্শন অর্থাৎ নানান চিন্তাধারা, যেমন কবিরা নানান চিন্তাধারা করে, লেখকেরা যেমন চিন্তা করে নানান নিত্য নতুন গল্প লেখার জন্য, সেই ভাব বিনিময়ের মাধ্যমে অন্তরে একটা শক্তির সঞ্চার করে। ব্যাপারটা বুঝতে পেরেছ। মানুষের অন্তরে যদি ভাবনা চিন্তার বিষয় যথেষ্ট পরিমাণে থাকে, তাহলে বন্দি দশাতেও তার মানসিক কষ্ট খুব একটা হয় না। ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপরে পরবর্তী প্রশ্ন কি দেখো, 2-4, মান্দালয় জেল কোথায় অবস্থিত। এটি হচ্ছে ভিআইপি প্রশ্ন, ঠিক আছে। উত্তর, মান্দালয় জেল ব্রহ্মদেশে, অর্থাৎ আজকের মায়ানমার এ অবস্থিত, যেটা আমরা ব্রহ্মদেশ বলি। মায়ানমারের আরেকটি নাম হচ্ছে ব্রহ্মদেশ। ব্যাপারটা বুঝতে পেরেছ, যা বাংলাদেশের ঘেঁষা বরাবর ওই ব্রহ্মদেশটি রয়েছে। ঠিক বুঝতে পেরেছ, অর্থাৎ ভারতবর্ষের ঠিক পূর্ব দিকে। ব্যাপারটা বুঝতে পেরেছ, এই ব্রহ্মদেশ, যাকে আমরা মায়ানমার বলে থাকি, ঠিক আছে। তারপর দেখো 2-5, ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন। তোমরা এখান থেকে, আমি পড়তে গেলে অনেক সময় লাগবে, তোমরা ঠিক এখান থেকে ভারতীয় জেলে বন্দি থাকার অভিজ্ঞতা থেকে যে সমস্ত চিন্তা সুভাষচন্দ্রের মনে এসেছিল সে সম্পর্কে তিনি পাতার পর পাতা লিখে যেতে পারতেন। ঠিক এই পর্যন্ত তোমরা কিন্তু পরিষ্কারভাবে প্রশ্ন উত্তরগুলি লিখে নাও। তারপরে এখানে দেখো 2-6, সুভাষচন্দ্র কেন দিলীপ রায়কে প্রেরিত বইগুলির ফেরত পাঠাতে পারেননি। ঠিক এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে নেবে। আমি তবু একবার দেখিয়ে দিচ্ছি। লেখক সুভাষচন্দ্র বসু তার পরম বন্ধু দিলীপ রায়ের পাঠানো বইগুলি সব পেয়েছিলেন, কিন্তু ওই বইগুলির পড়ার জন্য জেলের অন্য অনেক পাঠক জুটে যাওয়ার সেগুলি তিনি আর ফেরত পাঠাতে পারেননি। ব্যাপারটা বুঝতে পেরেছ। তারপরে এখানে লক্ষ্য করে দেখো 3-এর দাগে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো। আমি বই থেকে দেখো, এখানে নিচের প্রশ্নগুলি উত্তর কয়েকটি বাক্যে লেখো। ঠিক 3-এর 1 থেকে 2, 3, 4 এই 4টি, ঠিক আছে। আর 5, 6, 7, অর্থাৎ 9 পর্যন্ত আমি ধারাবাহিকভাবে উত্তরগুলি দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে 3-এর 1-এর যে প্রশ্নটা কি বলেছে, 3-এর 1, নেতাজির ভবিষ্যতের কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন, কেন এই কর্তব্য স্থির করেছেন, কারা শাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীতে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন। তোমরা ঠিক এখান থেকে উত্তরটি লিখে একেবারে এই পর্যন্ত কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তারপরে আমরা পরবর্তী পেজে ফিরে যাই। 3-এর 2-এর দাগে। 3-এর 2-এর দাগে এখানে কী বলছে দেখো, সেজন্য খুবই খুশি হয়েছিল ড্যাশ বক্তাকে, তিনি কী জন্য খুশি হয়েছেন, ঠিক আছে। এখানে দেখো, সেজন্য এখানে উত্তরটি লিখবে। এই উক্তিটির বক্তা হলেন লেখক সুভাষচন্দ্র বসু স্বয়ং। এটি হচ্ছে ভিআইপি প্রশ্ন, ঠিক আছে, ভিআইপি। এখান থেকে তোমরা ঠিক এই পর্যন্ত লিখে নেবে। ব্যাপারটা বুঝতে পেরেছ। তিনি কী জন্য খুশি হয়েছেন, এখানে দেখো, লেখকের বন্ধু দিলীপ রায়ের 24-3-1925 তারিখে চিঠি পেয়ে লেখক খুব আনন্দিত হয়েছিলেন। বন্ধু দিলীপ আশঙ্কা করেছিলেন যে মাঝে মাঝে যেমন হয় তেমনি চিঠিখানায় ডাবল ডিস্টিলেশনের ভিতর দিয়ে আসতে হবে, ডিস্টিলেশনের ভিতরে ডাবল ডিস্টিলেশনের ভিতরে দিয়ে আসতে হবে, কিন্তু এবার তা হয়নি, তাই লেখক খুবই খুশি হয়েছেন। ব্যাপারটা বুঝতে পেরেছ। এই প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত করে নেবে। এটি হচ্ছে ভিআইপি প্রশ্ন। তারপর 3-এর 3,
আমার পক্ষে এই উত্তর দেওয়া সুকঠিন। ড্যাশকে কাকে কথা বলেছেন, কিভাবে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। এখান থেকে ঠিক এই উক্তিটির বক্তা হলেন লেখক সুভাষচন্দ্র বসু। এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটি পড়ে নেবে এবং লিখে নেবে। ঠিক আছে, তারপরে এখানে লক্ষ্য করে দেখো 3-4 পরের বেদনা সেই বুঝে শুধু যেমন ওই ভুক্তভোগী ড্যাশ এখানে উদ্ধৃতির সমার্থক বাক্য পত্রটি থেকে খুঁজে নিয়ে লেখো। ঠিক আছে, উদ্ধৃতির সমার্থক বাক্য পত্রটি থেকে খুঁজে নিয়ে লেখো। সেই বাক্যটি থেকে লেখকের কোনো মানসিকতার পরিচয় পাও। তাহলে এখানে দেখো, এখানে উত্তরটি দেখো, উদ্ধৃতিটিতে একটি সমার্থক বাক্য হলো, আমার মনে হয় না আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতি চোখে দেখতে পারতাম। ব্যাপারটা বুঝতে পেরেছ? তারপরে এখানে হচ্ছে উদ্ধৃতির সমার্থক বাক্য এটি এই পর্যন্ত। ঠিক আছে, খুঁজে বের করা হলো সেই বাক্যটি থেকে লেখকের কোন মানসিকের পরিচয় পাওয়া গেছে। ঠিক এখানে এই মানসিকের পরিচয় এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখে নেবে। তারপরে পরের প্রশ্নটি লক্ষ্য করে দেখো, এখানে কি বলছে। এখানে বলেছে দেখো, আমার মেয়াদ শেষ হওয়ার পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো। ড্যাশ কোন প্রসঙ্গের বক্তার এই উক্তি। ঠিক আছে, জেল জীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কিভাবে লাভবান হওয়ার কথা বলেছেন। ঠিক এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরগুলি লিখে নেবে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখো। আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, দেখতে পাচ্ছ। তারপরে তোমরা তারপরের প্রশ্নটি লক্ষ্য করে দেখো। এখানে পরের প্রশ্নটি এখানে হচ্ছে কত, 3-6। 3-6, ঠিক আছে। মার্থারডম শব্দটির অর্থ কী? মার্থারডম শব্দটির অর্থ হলো, এই শব্দটির উল্লেখ করে বক্তা কি বক্তব্য রেখেছেন। ঠিক আছে, মার্থারডম শব্দটির অর্থ হলো হচ্ছে কি আত্মবলিদান। ঠিক আছে, এটি হচ্ছে ভিআইপি, ফাইনালের জন্য ভিআইপি এটি। এইগুলি কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, এই শব্দটির উল্লেখ করে বক্তা কি বক্তব্য রেখেছেন। এখান থেকে তোমরা ঠিক এই পর্যন্ত বক্তা কি উল্লেখ করেছেন তা কিন্তু তোমরা এখানে পড়ে নেবে। ঠিক আছে, তারপর এখান থেকে 3-7। 3-7 হচ্ছে গিয়ে 3-7 এখানে যখন 3-7 প্রশ্নটি ভালো করে লক্ষ্য করে দেখো। যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। ড্যাশ কোন প্রসঙ্গের কথা বলা হয়েছে, তাদের মূল বিষয় লেখকের বক্তব্য আলোচনা করো। এখান থেকে ঠিক ঠিক এখান থেকে এইগুলি করে ঠিক পরের পেজে এই পেজের ঠিক এই পর্যন্ত এখানে তাদের মূল্য বলতে ঠিক এই পর্যন্ত তোমরা 3-7 উত্তরটি করে নেবে। তারপরে 3-8 দাগে কী বলছে, মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়, যে ঘটনায় লেখকের মনে এই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও। ঠিক এখান থেকে এই পর্যন্ত তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, তারপরে এখানে লক্ষ্য করে দেখো 3-9, এই চিঠিতে কারাবন্দী অবস্থাতে দুঃখ কাতর হতাশাগ্রস্ত নয়, বরং আত্মবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয় ফুটে উঠেছেন। পত্রটিও অবলম্বনের নিজের ভাষায় মন্তব্যটি যথার্থ পরিস্ফুট করো। নিজের ভাষায় এটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, নিজের ভাষায় যতটা পারবে লিখে নেবে। পুরোপুরি এখান থেকে যে এতগুলি লেখা রয়েছে এতগুলি লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তোমরা যতটা পারবে এখান থেকে তোমরা খুঁটি তোমরা, ঠিক আছে, এগুলি পড়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছ? এগুলি তোমরা কিন্তু করে নেবে। তারপরে 3-10। 3-10 কী বলছে দেখো, এখানে লক্ষ্য করে দেখো। এখানে কি বলছে 3-10, এখানে প্রশ্নটি বলেছে যে কারাগারে বসে নেতাজি যে ভাবনা যে অনুভব তার অনেকখানি কেন অকথিত রাখতে হবে, তা কিন্তু এখান থেকে এই কারাগারে অর্থাৎ জেলখানায় থাকা অবস্থায় যে ভাবনাগুলির বিষয়টা কিন্তু এখান থেকে এই পর্যন্ত তোমরা ভালো করে লিখে নেবে। বুঝতে পেরেছ? তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা তোমাদের থাকারও নয়। ঠিক আছে, তারপরে এবার তোমাদের পরবর্তী পেজের প্রশ্ন দেখাই। টেক্সট বইটি একটু দেখো। 4 দাগে প্রশ্ন কী বলছে, নিচের বাক্যগুলির তথ্যগত অশুদ্ধিত সংশোধন করো। ঠিক আছে, এই অশুদ্ধিত সংশোধন করে এই প্রশ্নগুলি আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করে দেখো।
এখানে লক্ষ্য করে দেখো 4-1, নেতাজি মনে করতেন না, হ্যাঁ, যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। এখানে কিন্তু না শব্দটি কিন্তু তুলে দেওয়া হয়েছে। দেখো, নেতাজি মনে করতেন যে, হ্যাঁ, আমাদের সমস্ত, এখানে দেখো আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরের একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এই নাটা হচ্ছে অশুদ্ধিকরণ, ঠিক আছে? এই শুদ্ধিকরণের জন্য যে, নেতাজি মনে করতেন যে, এটা শুদ্ধিকরণ হয়ে গেল। তাহলে ক্লিয়ার? তারপর দেখো, কারাগারে বন্দি অবস্থায় নেতাজি সুভাষ, হ্যাঁ, গীতার আলোচনা লিখেছিলেন। এখানে দেখো, কারাগারে বন্দি অবস্থায়, হ্যাঁ, লোকমান্য তিলক গীতার আলোচনা লিখেছিলেন। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? এখানে যে বলছে নেতাজি সুভাষ গীতার আলোচনা করছিলাম, কিন্তু এখানে এই শব্দটি তুলে দিয়ে লোকমান্য তিলক গীতার আলোচনায় লিখেছিলেন। ব্যাপারটা বুঝতে পেরেছো? তারপরে এখানে লক্ষ্য করে দেখো 4-3 কী বলতে চেয়েছে দেখো, এখানে 4-3 বলছে, জেল জীবনে কষ্ট মানসিক অপেক্ষা দৈহিক বলে নেতাজি মনে করতেন। এখানে অশুদ্ধি সংশোধন করা হচ্ছে। দেখো, অশুদ্ধি মানে শুদ্ধ নয়, সংশোধন করে শুদ্ধ করা হচ্ছে। জেল জীবনে কষ্ট, এখানে হচ্ছে মানসিক, এখানে দেখো দৈহিক অপেক্ষা, মানে এখান থেকে কিন্তু শুদ্ধিকরণ করছে, দৈহিক অপেক্ষা মানসিক বলে নেতাজি মনে করতেন। তাহলে এটা শুদ্ধিকরণ হয়ে গেল একটা, হ্যাঁ, লাইন সুন্দরভাবে এখানে প্লেসমেন্ট করা হলো। তারপরে এখানে দেখো 5-এর দাগে কী বলতে চেয়েছে দেখো, 5-এর দাগে বলতে, নিচের বাক্যগুলি থেকে সমাসবদ্ধ পদ বেছে নিয়ে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। হ্যাঁ, তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে, হ্যাঁ, কোমলভাবে স্পর্শ করেছে। তাহলে এখানে দেখো, এটা কোন সমাসে পড়েছে? হৃদয়তন্ত্রী, হ্যাঁ, তোমার চিঠি, এই হৃদয়তন্ত্রীকে হৃদয় রূপতন্ত্রী, অর্থাৎ রূপক কর্মধারয় সমাস। তোমরা কিন্তু সমাস কাকে বলে, কয় প্রকার, কী কী, তা কিন্তু এগুলি পড়ে নেবে ব্যাকরণ বই দেখে, ঠিক আছে? তারপরে এখানে দেখো, সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি। তাহলে এই যে অজ্ঞাত বলতে যার জ্ঞাত নয়, অর্থাৎ জ্ঞান নেই, অজ্ঞাত, ঠিক আছে? অজ্ঞাত মানে নয় জ্ঞাত, অর্থাৎ নর্থক তৎপুরুষ সমাস। ব্যাপারটা বুঝতে পেরেছো? না সূচক তৎপুরুষ সমাস। তারপর, তখন আমার নিঃসংশয় ধারণার জন্মে, এই যে নিঃসংশয়, হ্যাঁ, নাই সংশয় যার, তাহলে নিঃসংশয় এখানে এটি, ঠিক আছে? নিঃসংশয় যার, ন্যায় সংশয় যার, তাহলে নর্থক বহুব্রীহি সমাস, ঠিক আছে? তারপরে দেখো 5-4, নূতন দণ্ডবিধির জন্যে পথ ছেড়ে দিতে হবে। এই দণ্ডবিধি, এই দণ্ডের নিমিত্ত বিধি, অর্থাৎ নিমিত্ত তৎপুরুষ সমাস। তাহলে ক্লিয়ার? তারপরে এখানে 5-5, লোকমান্য তিলকের কারাবাসকালে গীতার আলোচনা লেখেন। এখানে দেখো, লোকমান্য, লোক কর্তৃক মান্য, অর্থাৎ করণ তৎপুরুষ সমাস। তোমরা কিন্তু ব্যাকরণ বইটি বার করবে, সমাস কাকে বলে, করণ তৎপুরুষ সমাস কাকে বলে, নিমিত্ত তৎপুরুষ সমাস কাকে, নর্থক তৎপুরুষ আর নর্থক, এগুলি আমি এর পরবর্তী ক্লাসে কিন্তু আমি সমাস সম্পর্কে কিন্তু একটা ভিডিও তোমাদের দেখাবো, তোমরা চটপট বুঝে নিতে পারবে। যাই হোক, এখানে দেখো, শব্দগুলির ব্যুৎপত্তি নির্ণয় করো। এবার আমি এই ব্যুৎপত্তি, এটা আমি খাতায় দেখাচ্ছি, ব্যুৎপত্তি কাকে বলে, ঠিক আছে? আর তারপরে এই না সূচক, হ্যাঁ সূচক, এগুলি আমি দেখাবো। ব্যুৎপত্তি কাকে বলে, এর অর্থ কী কিন্তু আগে একটু দেখাই, ঠিক আছে? এখানে লক্ষ্য করে দেখো, ব্যুৎপত্তির অর্থ বলতে কী বোঝায়। ব্যুৎপত্তির অর্থ বলতে শব্দের উৎপত্তি, মূল অর্থ এবং ধীরে ধীরে কীভাবে তার অর্থ পরিবর্তন হয়েছে সেই ইতিহাস সম্পর্কিত বোঝানো হয়। এক কথায় কী বলা যেতে পারে? ব্যুৎপত্তিগত অর্থ এক কথায় কী বলা যায়? এক কথায় বলা যেতে পারে যে, একটি শব্দ কীভাবে এবং কোথা থেকে এসেছে, একটা শব্দ কীভাবে এবং কোথা থেকে এসেছে এবং এর অর্থ কীভাবে পরিবর্তন হয়েছে তা বোঝানো হয়। যেমন একটা উদাহরণ দেখাচ্ছি, এখানে দেখো, উদাহরণ, ব্যুৎপত্তির অর্থ হলো গ্রন্থ। গ্রন্থ শব্দটি কিন্তু সর্বপ্রথম এসছে। গ্রন্থ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো গ্রন্থিত বা গাঁথা, যার পরে এসেছে বই বা পুস্তক বোঝাতে ব্যবহৃত হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছ? তাহলে কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে এবার আমরা টেক্সট বইতে ফিরে আসি। এখানে দেখো, এবার এখানে
লক্ষ্য করে দেখো এখানে পাঠক, পঠ যোগ অক, পাঠক, দৈহিক দেহ যোগ স্নিক, ভণ্ডামি ভণ্ডযুক্ত আমি, হ্যাঁ, মহত্ব মহৎযুক্ত ত, দর্শন দৃশ্যযুক্ত অনটযুক্ত অন, আধ্যাত্মিক আধ্যাত্মযুক্ত ইক স্নিক, সমৃদ্ধ সমযুক্ত রিক যুক্ত কত, অভিজ্ঞতা অভিজ্ঞযুক্ত ক যুক্ত তা। ব্যাপারটা বুঝতে পেরেছ? এইটিকে কিন্তু ভেঙে ভেঙে কিন্তু এখানে কিন্তু লিখতে হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছ? ব্যুৎপত্তিগতভাবে এরকমভাবে কিন্তু ভেঙে ভেঙে শব্দগুলি এসেছে। ঠিক আছে, দৃশ্য, অনট, অন, আধ্যাত্ম, ইক, রিক, সম, এইরকমভাবে কিন্তু এসেছে। এরপরে লক্ষ্য করে দেখো এখানে কি বলছে, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। নির্দেশ অনুযায়ী কি বলেছে, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করে। এবার আমি তোমাদেরকে এবার একটু বুঝিয়ে বলে দিই। এখানে বলছে, এখানে হচ্ছে গিয়ে সুকঠিন, এখানে হচ্ছে হ্যাঁ সূচক বাক্যে রয়েছে, এটা কিন্তু না সূচক বাক্যে পরিবর্তন করতে হচ্ছে। সাতের দাগে, সাতের এক, আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন, মানে এই সুকঠিন ব্যাপারটা বলছে, মানে এটাকে না সূচক বললে কী হয়, আমার পক্ষে এর উত্তর দেওয়া খুব সহজ নয়। ঠিক আছে, সুকঠিন মানে এটা কঠিন বোঝাচ্ছে, মানে পাচ্ছে না, আর এটা সহজ নয়, তাহলে নিশ্চয়ই এইটার এই খুব সহজ নয়, এইটার আর একটা শব্দ হচ্ছে কি সুকঠিন। ব্যাপারটা বুঝতে পেরেছ? সুকঠিন আর খুব সহজ নয়, অর্থাৎ না সূচক বাক্যে এই নয় শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপরে 7-2, সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে যে লজ্জা পায়। এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে হবে। প্রশ্নবোধক বাক্যে কিন্তু এখানে জিজ্ঞাসা চিহ্ন নেই, কিন্তু জিজ্ঞাসা চিহ্নে মানে প্রশ্ন করতে হবে। সেই জন্য এখানে দেখো, সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায় না কি, এই কি অর্থাৎ এই পায় না কি, এখানে হচ্ছে পায় আর না কি, এই না কি দিয়ে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন তৈরি করা হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছ? এই জিজ্ঞাসা চিহ্ন এইটা যদি পায় থাকতো তাহলে কিন্তু আর জিজ্ঞাসা হতো না। এই সম্পূর্ণ শব্দটা বাক্যটা কিন্তু লেখার পরে এই সে লজ্জা পায়, এবার নাকি দিলে একটা পায় নাকি মানে কি, অর্থাৎ এটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে, তাই এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে নাকি শব্দটা বসানো হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছ? এরপর 7-3, লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি। লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি, এটা যৌগিক বাক্যে। এবার যৌগিক বাক্য কাকে বলে কিন্তু একটু দেখায়। দেখো খাতা লক্ষ্য করে দেখো, যৌগিক বাক্য কাকে বলে। দেখো এখানে যখন পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য, মানে সরল বাক্য হতে পারে অথবা জটিল বাক্য হতে পারে, মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে যৌগিক বাক্য বলে। তাহলে ব্যাপারটা বুঝেছে? এখানে একটা উদাহরণ দেখো, নিরপেক্ষ দুই বা ততোধিক সরল কিংবা জটিল বাক্যের মধ্যে দেখো অথচ, কিন্তু, কিংবা, বরং, ও, এবং, আর এই রকম অব্যয়ের মাধ্যমে একটি সম্পূর্ণ বাক্য, মানে যেমন আমি একটা উদাহরণ এখানে লিখেছি, এখানে লক্ষ্য করে দেখো, বিপদ, এই এবংটা মনে করো নেই, ঠিক আছে, বিপদ দুঃখ একই সাথে আসে, তাহলে এই এখানে যদি বলি আমার বিপদ, এখানে যদি আমি লিখি আমার বিপদ দুঃখ একই সাথে আসে, এই যে আমার বিপদ, এখানে কিন্তু এবং দিয়ে কিন্তু দুটো বাক্যকে অ্যাডজাস্ট করা হচ্ছে, মানে যোগ করা হচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছ? এখানে এবং দিয়ে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এবং, অথচ, কিন্তু, বরং, এবং, এগুলোকে অব্যয় বলা হয়। এই অব্যয় দিয়ে যোগ করা হচ্ছে দুটো শব্দর, সে সরল বাক্য হতে পারে, জটিল বাক্য হতে পারে, বা অন্য কোনো বাক্য হতে পারে, সেই বাক্যকে এক জায়গায় করাকে বলা হয় কি, যৌগিক বাক্য। তাহলে ব্যাপারটা বুঝতে, যেমন এখানে তার টাকা আছে বলে এখানে একটা কিন্তু যোগ করা আছে, এখানে তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, এই কিন্তু দিয়ে কিন্তু দুটো বাক্যকে, এই একটি বাক্য আর এই একটি বাক্যকে অ্যাডজাস্ট করা হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এবার বই থেকে ফিরে আসি। এখানে লক্ষ্য করে দেখো, এই যে যৌগিক বাক্য, যৌগিক বাক্য, লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি। এখন দেখো এই যে তারা লজ্জা পেয়েছে এবং, এই এবং দিয়ে বাড়িতে কোনো সংবাদ দেয়নি, এই এবং দিয়ে এই দুটো বাক্যকে কিন্তু এটা কিন্তু সাজিয়েছে, এটা এই লজ্জায় তারা বাড়িতে, এটাকে সাজিয়েছে তারা লজ্জায় বাড়িতে, ঠিক আছে, তারা লজ্জা পেয়েছেন
বলে দিতে পারো, বা লজ্জায় বাড়িতে দিতে পারো, ঠিক আছে। তাই এখানে দেখো তারা লজ্জা পেয়েছে এবং বাড়িতে কোনো সংবাদ দেয়নি। এটা কিন্তু গুছিয়ে লেখা হয়েছে, দুটো বাক্যকে অ্যাডজাস্ট করা হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এবং দিয়ে কিন্তু এই সব যৌগিক বাক্যটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। তাহলে বুঝতে পেরেছো? তারপর দেখো 7-4, কতগুলি অভাব আছে যা মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। সরল বাক্যে, সরল বাক্য কাকে বলে একটু জেনে নিই। এখানে দেখো সরল বাক্য কাকে বলে, যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। একটা উদ্দেশ্য থাকবে আর একটা বিধেয় থাকবে। যেমন এর পুরো বিষয়টা আমি বলে যাই, যে বাক্যে একটি কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া, একটা কর্তা আর একটা হচ্ছে ক্রিয়া অর্থাৎ কাজ থাকবে, তাকে সরল বাক্য বলে। যেমন রাজু বই পড়ছে, তাহলে এই রাজু হচ্ছে কর্তা আর পড়ছে হচ্ছে ক্রিয়া। ব্যাপারটা বুঝতে পেরেছো? কর্তা উদ্দেশ্য আর ক্রিয়া হচ্ছে কাজ। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে কোনো কোনো অসুবিধা নেই এটি, ঠিক আছে। তাহলে একটা উদ্দেশ্য আর একটা ক্রিয়া, তাহলে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে সরল বাক্য কীভাবে চিনব বা কীভাবে হবে, ঠিক আছে। দেখো সরল বাক্য উদ্দেশ্য বা কর্তা একাধিক থাকতেও পারে, কিন্তু বিধেয় সবসময় একটি থাকবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তারপর যেমন ভালো ছেলেরা শিক্ষকের কথা মানে, এখানে গেল ভালো ছেলেরা, এখানে কর্তা কিন্তু একটা, ঠিক আছে। কর্তা এই একটা, শিক্ষকের কথা মানে, ঠিক আছে। তাহলে এখানে বুঝতে পেরেছো সরল বাক্য চেনার সহজ উপায়। সরল বাক্য চেনার সহজ উপায়, এখানে দেখো সরল বাক্য কোনো কমা চিহ্ন থাকে না। যেমন দেখো মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। এরপরে আমি একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো এখানে লক্ষ্য করে দেখো সরল বাক্যের মধ্যে থাকলেও, সত্ত্বেও, হলেও, বললেও, পারলেও, করলেও, মারলেও, এই রকম ক্রিয়ার সাথে ও থাকলে বুঝতে হবে সেটি হচ্ছে সরল বাক্য। ব্যাপারটা বুঝেছো? নিষেধ করলেও কথা শোনে না, তাহলে এটি হচ্ছে সরল বাক্য, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো? এরপর আমরা বই থেকে ফিরে আসি। এখানে লক্ষ্য করে দেখো সরল বাক্যে, এখানে দেখো কতকগুলি অভাব আছে যা মানুষের ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। এখানে দেখো কতগুলি অভাব মানুষের ভেতর থেকে পূর্ণ করে তুলতে পারে, ঠিক আছে। এ কতগুলি অভাব মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। তাহলে ক্লিয়ার সরল বাক্য। তারপরে এখানে লক্ষ্য করে দেখো, এখানে হচ্ছে 8-এর দাগে কী বলছে দেখো, লক্ষ্য করে 8-এর দাগে বলেছে শুধু শাস্তি দেওয়া নয়, সংশোধনেই হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য। তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে এই উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ঠিক পরের পেজে দেখাচ্ছি, তোমরা দেখো এখান থেকে শুরু করে আর পরের এই পর্যন্ত, ঠিক এই পর্যন্ত তোমরা 8-এর 1-এর উত্তরটা লিখে নেবে। তারপরে পরের প্রশ্নটা কী বলছে, 8-এর 2-এর দাগে কী বলছে দেখো, আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারাজীবনের অভিজ্ঞতা থাকতো তাহলে আমাদের শিল্প ও সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো। এ প্রসঙ্গে কারাজীবনের যাপন করা কয়েকজন সাহিত্যিকের নাম এবং তাদের রচিত গ্রন্থের নাম উল্লেখ করো। তাহলে এখান থেকে ঠিক আছে এই পর্যন্ত তোমরা লিখে নেবে। এটি হচ্ছে কিন্তু ভিআইপি প্রশ্ন, ঠিক আছে। এটি তোমাদের ফাইনালের উপযুক্ত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তারপরে এখানে দেখো তারপরের প্রশ্নটি লক্ষ্য করে দেখো, এখানে কি বলছে 8-এর 3-এর দাগে, পত্রটি পড়ে কারাজীবনের বিষয়ে তোমার যে ধারণা ও অনুভূতি জন্মেছে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো, অর্থাৎ চিঠি লেখো। বন্ধুর কাছে একটা চিঠি লিখতে গেলে কিন্তু এই চিঠিটি তোমরা লিখে নিতে পারো। কীভাবে লিখেছে, প্রিয় রাজীব। তোমাদের বন্ধু অন্য কেউ থাকলে তোমরা সেই লিখবে, বা বান্ধবী থাকলে সেই বান্ধবীর নাম লিখে দেবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ঠিক আছে, ওখান থেকে এই পর্যন্ত তোমরা চিঠিটি লিখে তারপর তোমাদের ইতি দিয়ে তোমরা এখানে তোমাদের নামটা লিখে দেবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এখানে তোমার নাম লিখে দেবে, ইতি এখানে তোমার নাম লিখে দেবে, ঠিক আছে। সেটা প্রিয়াঙ্কা হতে পারে, রাজু হতে পারে, রাজীব হতে পারে, যার যেমন নাম ঠিক সেরকম নাম তোমরা দিয়ে দেবে। তারপরে এখানে 8-এর 4 এখানে কি বলছে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে আরও জেনে সুভাষচন্দ্রের স্বদেশপ্রেম বিষয়ে একটি প্রবন্ধে রচনা করো। নেতাজি সুভাষচন্দ্রের বিষয়ে একটা স্বদেশপ্রেম অর্থাৎ নিজের দেশের প্রতি ভালোবাসা
সেই রকম নিয়ে একটা প্রবন্ধ রচনা এখান থেকে তোমরা নেতাজি সুভাষচন্দ্র এখান থেকে লিখে ঠিক এই পরের পেজ ঠিক এইগুলি লিখে ঠিক এই পর্যন্ত তোমরা একটু ভালো করে মুখস্থ করে দেখে নেবে, ঠিক আছে। এরপরে তোমাদের পরবর্তী ক্লাস অন্য দিন আমরা করাবো, ঠিক আছে, যথাসময়ে তোমাদের আগামী কাল তোমাদের পরবর্তী ক্লাস করাবো। অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। কোনো প্রশ্ন অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, সেই প্রশ্নটা আমরা তৈরি করে দিতে ঠিক আছে চেষ্টা করব। তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, ধন্যবাদ আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা।